জুলাইয়ের ছেলেরা প্রাণ না দিলে এখনো লন্ডন থেকে ইউহিনাইজেল হতো। এই দুঃসময়কে পার করে জুলাইয়ের যারা গণ অভ্যুত্থানের ভাই বোনেরা আমাদের একটা স্বপ্ন দেখালো, ভাগ্যের কি নির্মম পরিহাস। তাদের রক্তের উপর দাঁড়িয়ে যারা মন্ত্রী এমপির শপথ নিল, তারা ভুলে গেল কাদের রক্ত আত্মত্যাগের বিনিময়ে তারা আজকে মন্ত্রী এমপি হল। 17 বছর আমরা লন্ডন থেকে নাজিল হতে, কিন্তু জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমাদের ভাই বোনেরা আত্মাহুতি দিয়েছে, রক্ত দিয়েছে। একটা গুম খুন, লন্ডনে ওই কম্পিউটারের সামনে বসে দেশ চালানো খুব, আই থিঙ্ক ইটস ভেরি কমফোর্টেবল, খুব আরামদায়ক। গুম যিনি হয়েছেন উনি জানেন পরিবার পরিজন ছাড়া দিনের পর দিন। এবং সবচেয়ে ভয়ঙ্কর কথাটা কি জানেন, যে আমি তো জানি না আমি ছাড়া পাবো নাকি কালকে আমাকে সকালে মেরে ফেলবে। এই যখন পরিস্থিতি ছিল, এই মানুষগুলো আত্মত্যাগ করেছে। যারা দেশের মানুষের কথা বলতে গিয়ে দিনের পর দিন সংগ্রাম করেছে, তাদের দল বিএনপি, তাদের সন্তান যখন দেশের ক্ষমতায়। একটু আগেই আমার ভাই এবং সহকর্মী, অত্যন্ত মেধাবী ব্যারিস্টার শাহরিয়ার কবির এবং অত্যন্ত সাহসী, আমার সব ভাইরাই খুব সাহসী, আমি এই জন্য খুব গর্বিত বোধ করি। শাহরিয়ার কবির সাহেব অত্যন্ত ভালো আইনজীবী, আমি ওনার সাবমিশন কোর্টে শুনেছি, আমি আজকে মিডিয়াতে ওনার বক্তব্য শুনেছি, বাট এরকম ওপেন ইয়ে একটা স্পিচ শুনলাম, ইটস রিয়েলি ওয়ান্ডারফুল, খুব ভালো লাগলো। এবং যেটা দেখে বেশি অভিভূত হই সেটা হচ্ছে সাহস। সত্যি কথাটা কি সবাই জানে, আপনি জানি, আমি জানি, আমরা সবাই জানি। এবং সংসদে এখন ওই যে 17 বছর যারা গায়েব ছিল, ইনভিজিবল ম্যান ওম্যান ছিল, এখন যারা ভিজিবল হয়েছে ওনারাও জানে সত্যি কথাটা কি। সত্যি কথাটা এটাই যে জুলাই না হলে আমরা আজকের এই বাংলাদেশকে পেতাম না। সত্যি কথাটা হচ্ছে জুলাই না হলে, জুলাইকে অস্বীকার করলে আমরা প্রথম শ্রেণীর মুনাফিক হয়ে যাব। সত্যি কথাটা হচ্ছে আজকে জাগপার প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের আনন্দ উৎসব করার কথা, কিন্তু আমাদের জুলাই সনদের জন্য আন্দোলন করার কথা ভাবতে হচ্ছে। খুবই দুঃখজনক আজকের দিনে 17 বছরের ফ্যাসিবাদের এত সংগ্রাম, এত আন্দোলনের পরে এই যে জুলাই যোদ্ধারা আমাদেরকে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখালো। স্বপ্নটা কি এই জন্যে ছিল যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 17 বছরের ইনভিজিবল ম্যান ওমেনরা এসে চটকদার ভাষণ দিবে? আমার ভাই প্রাণ দিয়েছে যেন লোকাল গভর্নমেন্টে কোনো ইলেকশন ছাড়াই তাদের পছন্দের মতো লোকজন বসাবে। জুলাই যোদ্ধারা প্রাণ দিয়েছে যেন একটি বিশেষ দলের চাঁদাবাজরা পাথর দিয়ে নির্মম পৈশাচিকভাবে আরেকজনকে হত্যা করবে। জুলাই যোদ্ধারা কি প্রাণ দিয়েছে এই যে সংবিধানের কনভিনিয়েন্ট ইনকনভিনিয়েন্ট এইসব যারা করবে, যেই অংশটুকু আমার জন্য সুবিধা আমি নিব, এই জন্য প্রাণ দিয়েছিল? মাই ব্রাদার, ব্যারিস্টার শাহরিয়ার কবির তো সংবিধান নিয়ে অনেক সুন্দর বললেন। আমি শুধু একটা কথা বলবো আপনাদের, আমরা যখন হাইকোর্টে রিট করি, উনি, আমি এবং অনেকেও জানবেন হয়তো, রিট করি একটা গ্রাউন্ড থাকে যে ডিসক্রিমিনেশন, বৈষম্য করা যাবে না, পিক অ্যান্ড চুজ করা যাবে না। আজকে সংসদের ভিজিবল ম্যান অ্যান্ড ওমেন যারা 17 বছর পর হয়েছেন, তাদের জন্য বলতে চাই যে যেই সংবিধান নিয়ে আপনারা কথা বলছেন, ওখানে ওই যে বৈষম্য, ডিসক্রিমিনেশন করার বিরুদ্ধে বলা আছে। কিছুই আপনারা মানবেন না, ঠিক আছে, এটা তো একটা কমন সেন্স। পিক অ্যান্ড চুজ করা যাবে না। সংবিধানের যেই আর্টিকেলটা আমার জন্য সুবিধা, ওটাই আমি শুধু নিব, আর যেটা আমার জন্য সুবিধা না, ওটা ঠিক নাই, ওটা ঠিক আছে, ওটা লাগবে না। মনে করিয়ে দিতে চাই, সংবিধানে বলা আছে বৈষম্য করা যাবে না। আমার জুলাই যোদ্ধা ভাইয়েরা যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা বেইমানি করছেন, তাদের কথা ভুলেই যান।
তাদেরকে তো আপনারা অ্যাকনলেজ করছেন না এখন। যেই বৈষম্যের জন্য এত আন্দোলন হলো, আজকে আপনারা মন্ত্রী এমপি ভুলে গেছেন। ঠিক আছে, জুলাই যোদ্ধাদের আপনাদের মনে করতে হবে না। আপনারা সংবিধানকে তো খুব ভালো লাগছে, সংবিধানে বৈষম্যের বিরুদ্ধে বলা আছে, দয়া করে ওই অংশগুলোও পড়বেন। আর আপনাদেরকে একটা কথা বলতে চাই যে খুবই দুর্ভাগ্যজনক যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। আপনারা ভুলে যাবেন না 17 বছরের এই ফ্যাসিবাদ, জুলুম, গুম, অত্যাচার যারা করেছে তাকেও এদেশের মানুষরা সরিয়ে দিয়েছে। যেই জুলাইয়ের উপরে আমরা দাঁড়িয়ে আছি, এখন একটা স্বপ্ন দেখছি, সেই জুলাইকে ভিত্তি করে আপনারা আজকে এমপি মন্ত্রী, সেই জুলাইকে অস্বীকার করলে বাংলাদেশের মানুষ 24-এর মতো আর একটা গণ অভ্যুত্থান করবে এবং ইনশাল্লাহ সেই অভ্যুত্থানে আমি আশাবাদী। কারণ এই আমার সামনেই আমার সাহসী ভাইয়েরা আছে, আমার সামনে আমার দেশের সাহসী জনগণ আছে এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সাহসী নেতাকর্মীরা সেই অভ্যুত্থানে, সেই আন্দোলনে অবশ্যই পাশে থাকবে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। অর্থাৎ আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তা দ্বারা আখিরাতের কল্যাণ অনুসন্ধান করো, আর দুনিয়ায় তোমার অংশ ভুলে যেও না। কুরআন মাজিদের এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমাদের দুনিয়ার সাফল্যই সব কিছু নয় এবং শুধুমাত্র আখিরাতের সাফল্য সব কিছু নয়, বরং আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় যে সকল নিয়ামত দান করেছেন সে সকল নিয়ামত যখন আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো, সেই ব্যবহারই আমাদেরকে নিয়ে যাবে আখিরাতে হাসানার দিকে। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রেশার্স রিসেপশন প্রোগ্রামে উপস্থিত আমার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় নবীন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাফা আঞ্জুম আনিকা, ফার্মেসি 47 ব্যাচ, সেশন ফল 2025। আজকে যাদের জন্য আজকের এই আয়োজন, আমার নবীন ভাই ও বোনেরা 48 এবং 49 ব্যাচের, তাদেরকে আমি আমার 47 ব্যাচের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি আমার নবীন ভাই বোনদেরকে বলতে চাই, তোমাদের জন্য আজকের দিনটি শুধু একটি নতুন পরিচয়ের দিন নয়, বরং নতুন দায়িত্ব, নতুন সম্ভাবনা এবং নতুন আশারও একটি দ্বার উন্মোচন করে দিয়েছে। এবং আগামী 4 বছর তোমাদেরকে ঘিরে থাকবে নেতৃত্ব, আত্ম উন্নয়নের অজস্র দুয়ার এবং অবশ্যই মানারাতের এই ছোট্ট সীমানার মাঝেও অত্যন্ত আন্তরিক এবং সুন্দর ক্যাম্পাস আশা করি তোমাদেরকে মন্ত্রমুগ্ধ করবে। আমি আল্লাহর দরবারে অসীম শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে এখানে নিয়ে এসেছেন, এই ইউনিভার্সিটিতে এবং এই পরিবেশে এবং এই মানুষদের মাঝে। বছর ঘুরে যদি একটু পিছনে তাকাই, তবে দেখতে পাই যে আমরা সবাই হয়তো এই ব্যাপারটি রিলেট করতে পারবো যে আমরা হয়তো প্রত্যেকেই অ্যাডমিশন ফেজটা পার করেছি। তো অ্যাডমিশন ফেজের সেই ভর্তিযুদ্ধের কঠিন সময়টাতে যখন আমাদের সব আশার দুয়ার বন্ধ হয়ে গিয়েছিল, তখন আমরা সবাই বেসরকারি ইউনিভার্সিটিগুলোকে বেছে নিয়েছি। কিন্তু সত্যি বলতে সবার মতো আমারও ইচ্ছা ছিল যে একটা শীর্ষস্থানীয়, যেটার নামগুলো সবার মনে আসে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো, সেগুলোতে ভর্তি হতে। কিন্তু আল্লাহ হয়তো তাকদিরে এখানেই রেখেছিলেন এবং আল্লাহ এখানেই নিয়ে এসেছেন। তবে বছর ঘুরে যে কথাটি বলতে চাই যে আমি আজ দ্ব্যর্থহীনভাবে বলতে পারি যে মানারাত হয়তো আমার জন্য স্বপ্নের ক্যাম্পাস নয়, তবে মানারাত অবশ্যই আমার জন্য একটি স্বস্তিদায়ক ক্যাম্পাস। এবং জীবনে আমরা অনেক স্বপ্ন দেখি, কিন্তু সব স্বপ্ন হয়তো আমাদের মনের মতো পূর্ণ হয় না। কিন্তু কখনো কখনো আল্লাহ আমাদের জন্য এমন পথ বেছে নেন যে
তিনি আমাদেরকে এভাবেই কল্যাণ দান করেন এবং আমার কাছে এই বিশ্ববিদ্যালয় তেমনই একটি জায়গা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের মূল মন্ত্র হচ্ছে সেন্টার অফ একাডেমিক অ্যান্ড মোরাল এক্সিলেন্স। আমরা সবাই জানি যে চারিত্রিক এবং নৈতিক মূল্যবোধ ছাড়া যে শিক্ষা আমাদেরকে দেয়া হয় তা আসলে আমাদেরকে প্রকৃত মানুষে পরিণত করতে পারে না। এবং এই একই কথাটি মার্টিন লুথার কিংয়ের ভাষায় উঠে এসেছে ঠিক এভাবে যে ইন্টেলিজেন্স প্লাস ক্যারেক্টার, দ্যাট ইজ দ্য গোল অফ ট্রু এডুকেশন। এই 1 বছরে আমি শিখেছি যে বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়, এটি ভাবনা বিকাশের, চরিত্র গঠনের এবং নিজের সম্ভাবনাকে, নিজের সুপ্ত সম্ভাবনাকে চিনে নেওয়ার এক অসাধারণ ক্ষেত্র। যেমন আমি যদি বলতে চাই, আমাদের ভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি অনেকগুলো ক্লাব অ্যাক্টিভিটিসও রয়েছে এবং ডিবেট ক্লাবের এমআইডিসির একজন প্রাউড এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আমি আপনাদেরকে আহ্বান করব, যদি আপনারা আপনাদের যুক্তির দ্বারকে শানিত করতে চান তবে আপনারা চাইলে আমাদের ডিবেট ক্লাবে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন এবং যুক্ত হতে পারেন এই অসাধারণ জার্নিতে। এবং আমি বলতে চাই যে আমিও কিন্তু ভার্সিটিতে আসার আগে কখনো বিতর্কে অংশগ্রহণ করিনি, কিন্তু এই ডিবেট ক্লাব আমাকে অনেক কিছু শেখাচ্ছে আলহামদুলিল্লাহ। এই 1 বছরে অনেক কিছু শিখতে পেরেছি। এবং আপনারা চাইলে নিচতলায় আমাদের ডিবেট ক্লাবের পক্ষ থেকে বুথ রয়েছে, আপনারা সেখান থেকে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। এবার আসি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে, বিশেষ করে আমার ফার্মেসির ভাই ও বোনদের জন্য। আমরা যদি আমাদের সম্মানিত শিক্ষকদের নিয়ে যদি কিছু বলতে চাই তবে আসলে বলে শেষ করা যাবে না। আমাদের সবার ধারণা ছিল যে ইউনিভার্সিটির শিক্ষকরা খুবই রুক্ষ মেজাজের হন বা তাদের আচরণ হয়তো বা আমাদের সবসময় অনুকূলে থাকে না, কিন্তু আমি এখানে এসে বুঝতে পেরেছি যে শিক্ষকরা কতটা আপন এবং হেল্পফুল হতে পারে। আমাদের শিক্ষকরা আমাদেরকে সবসময় সহযোগিতা করেছেন, আর সিনিয়র ভাইয়া আপুদের প্রতিও আমাদের অনেক কৃতজ্ঞতা। সবশেষে প্রিয় নবীনদের বলছি, এখন থেকে এই ক্যাম্পাস তোমাদেরও, সুতরাং তোমরা কোনো কিছুকে কঠিন মনে করো না এবং তোমাদের যে কোনো প্রয়োজনে তোমরা আমাদের কাছে আসতে পারো। এবং সবশেষে সবার জন্য রইল অফুরন্ত শুভকামনা ও দোয়া, এবং আল্লাহ যেন আমাদেরকে ইলমান নাফিয়ান দান করেন এবং এই ইলমকে যেন আমরা দুনিয়া ও আখিরাতে কাজে লাগাতে পারি, সেই দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।